শোনো দীপ্ত, তোমরা আজকালকার ছেলে নিজেদের বড্ড বেশি চালাক মনে করো, তাই না? আন্টি, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমার তো মনে হয় আমি একদম ঠিক বুঝছি। ইনফ্যাক্ট আমার আরো আগেই বোঝা উচিত ছিল। আপনি যেরকমটা ভাবছেন ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়। ব্যাপারটা তবে কিরকম? আমাদের মেঘা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কলেজের ফার্স্ট ইয়ার থেকেই মেঘার তৈরি করা নোট পড়ে মেঘার কাছে বসে ঘন্টার পর ঘন্টা পড়া বুঝে নিয়ে তবেই না তুমি ফার্স্ট ক্লাসটা ধরে রাখতে পেরেছো। এখন তোমাদের ফাইনাল ইয়ার হয়ে গেছে, আর তোমার মেঘাকে প্রয়োজন নেই। এদিকে কলেজ শুদ্ধ সবাই তোমাদের পারফেক্ট কাপল হিসেবে জানে। এখন দুম করে মেঘাকে ডাম্প করলে তুমি কলেজে সবাইকে মুখ দেখাবে কেমন করে, তাই তো? এদিকে আমার মেঘাও তোমার ব্যাপারে একদম ব্লাইন্ড, বোকার মতো তোমার তালেই তাল দিচ্ছে। তোমার তালে নাচতে নাচতে একদম পাগলা গারদ পর্যন্ত পৌঁছে গেছে। উফ মা, ওটা পাগলা গারদ না, ডক্টর রাজেশ করের সাইকোলজিক্যাল কাউন্সিলিং চেম্বার। তুই থাম, ওই পাগলা ডাক্তারই তো তোকে পাগলা গারদে পাঠানোর চেষ্টা করছে। মোটেও না, উনি ওর পরিচিত একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করে তার একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে বলেছেন। হ্যাঁ, উনি কিছু টেস্ট করবেন আর প্রয়োজন বুঝলে দু একটা ওষুধ প্রেসক্রাইব করবেন। এখনই হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। হ্যাঁ বুঝেছি, ওষুধ মানে তো ওই ঘুমের ওষুধ, সারাক্ষণ ড্রাউজি হয়ে থাকবে, লেখাপড়ায় ফোকাস করতেই পারবে না, তারপর রেজাল্টটা খারাপ হবে, এরপর ভালো কোনো জায়গায় পিএইচডি তে চান্সই পাবে না। এখনো তো পরীক্ষা শুরু হতে অনেকটা দেরি। এর মধ্যে ট্রিটমেন্টটা করিয়ে নিলে মেঘা ঠিক ক্যাচ আপ করে নিতে পারবে। ডক্টর রাজেশ বলছিলেন ট্রিটমেন্ট না করালে সিমটমগুলো আরো বেড়ে যেতে পারে, তখন পড়ায় ফোকাস করতে বেশি অসুবিধা হবে। পরীক্ষার আগে যদি বাড়াবাড়ি হয়। বাড়াবাড়ি বাড়াবাড়ি তুমি করছো দীপ্ত। আমাদের না জানিয়ে কোন সাহসে তুমি মেঘাকে সাইকোলজিক্যাল কাউন্সিলরের চেম্বারে নিয়ে গেছো? ডক্টর রাজেশ কর কিন্তু খুব ভালো, খুব সুন্দর কথা বলেন, আর কি চমৎকার সহজ ভাষায় সবটা বুঝিয়ে দিলেন আমাদের। হ্যাঁ জানি তো, এরা সব মিষ্টি মিষ্টি কথা বলেই পেশেন্টদের ধরে, তারপর তাদের ডিপেন্ডেন্ট করে রেখে দেয়, সুযোগ বুঝে নিজের চেনা সাইকিয়াট্রিস্টের কাছে চালান করে দেয়। এটা তো একটা র‍্যাকেট। তোকে পাগল প্রমাণ করতে পারলে সবার সুবিধে, ওই দীপ্তর সুবিধে, ডক্টর রাজেশের সুবিধে, ওর চেনা সাইকিয়াট্রিস্ট বন্ধুর সুবিধে, শুধু তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। তুই যত পড়াশোনাই করিস না কেন, যত ভালো রেজাল্টই করিস না কেন, সারা জীবনের জন্য তোর গায়ে একটা স্ট্যাম্প পড়ে যাবে। লোকে তোকে না আড়ালে পাগলি বলে খ্যাপাবে, কেউ কেউ আবার ঢং করে মানসিক ভারসাম্যহীন বলে খ্যাপাবে। তোর মাথার ব্যালেন্সটাকে ঘেটে দিয়ে না সবাই তাদের নিজেদের লাভের ব্যালেন্স শিটটা ঠিক গুছিয়ে নেবে। মা, মা তুমি শুধু শুধু প্যারানয়েড হয়ে যাচ্ছ। ইস, এইসব ভাষাই ডক্টর রাজেশের কাছ থেকে শিখে এসেছিস? নিজের মাকে প্যারানয়েড বলে গালাগাল দিচ্ছিস? তোকে পাগল প্রমাণ করতে পারলে না, দেখবি ওই সকাল বিকেল ওই দীপ্তই আদ্রিতাকে সঙ্গে নিয়ে তোকে কেমন দেখতে যায়। অবশ্য কখন ওদের হাতে তোর জন্য আদৌ কোনো সময় থাকে তো? মায়ের এই স্পেকুলেশনটা কিন্তু একদম ঠিক। আদ্রিতার কিন্তু সত্যি দীপ্তর উপর একটু ব্যথা আছে। কিরে, তাই না দীপ্ত? তুই আবার এই টপিকটা তুলছিস কেন? তোকে তো সেদিন ক্লিয়ার করে সবটা বোঝালাম। আমার আর আদিত্যের মধ্যে ফ্রেন্ডশিপ ছাড়া কিছু নেই, অন্য কিছু হওয়ার কোনো চান্সও নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত চাপ নিতে হবে না। আদ্রিতার নাম শুনে তুই ব্লাশ করছিস কেন রে? ডক্টর বসুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা তাহলে কবে করছেন? উনি কিন্তু এখন অনলাইনেও দেখেন। আপনাদের যদি ওর চেম্বারে যেতে অসুবিধা থাকে তাহলে একটা অনলাইন সেশন বুক করা যেতেই পারে। ডক্টর রাজেশ বলছিলেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করলে ইউজুয়ালি সন্ধ্যা 7টার পর কোনো টাইম স্লট পাওয়া যায়। দীপ্ত, তোমার চা খাওয়া হয়ে গেছে? মানে কাকু, আমি বলছিলাম কি, দেখো, তুমি অনেকক্ষণ ধরে বলে চলেছো আর আমি চুপ করে শুনছি তোমার এসব বাজে কথা। আর এখন থেকে তুমি মেঘার সঙ্গেও আর কোনো কথা বলবে না। বাবা, তোমার আবার কি হলো? তুমি আবার এত হাইপার হচ্ছ কেন? মেঘা, তোমার ফোনটা আমার কাছে রেখে তুমি ভেতরে যাও। ফাইনাল ইয়ারে রোজ রোজ কলেজ যাওয়ার দরকার নেই।
পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলেই হবে। আর অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো অসুবিধা হলে আমি চ্যাটার্জিকে বলে ম্যানেজ করে নেব। কিন্তু বাবু, পরীক্ষার আগে মেঘার এই কন্ডিশনটা যদি বাড়াবাড়ি হয় তখন? দেখো, তুমি কিন্তু অলরেডি অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছো। এর চেয়ে বেশি বাড়াবাড়ি আমরা কিন্তু বরদাস্ত করব না। আজকের পরে তুমি যদি কখনো মেঘাকে ডিস্টার্ব করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার বাবা মার সাথে আমরা কথা বলতে বাধ্য হব। আমাদের মেয়েকে যে পাগল বলে মনে করে, তার সাথে মেঘার কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আমাদের মেয়ে ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট। তোমার মতো একটা ছেলে পাল্লায় বড় ফিউচারটা নষ্ট হোক, সেটা আমরা চাই না। মেঘা ছোট থেকে আর 5 জনের চেয়ে একটু আলাদা, একটু অন্যরকম, কিন্তু তাকে ওকে পাগল প্রমাণ করতে চেষ্টা করলে আমরা সেটা কিছুতেই হতে দেবো না। হ্যাঁ কাকু, আমিও মনে করি মেঘা স্পেশাল, সকলের থেকে আলাদা, ইউনিক। সেই জন্যই তো আমি মেঘাকে। দীপ্ত, তুমি এখন আসতে পারো। চিন্তা করিস না, এটা তো টেম্পোরারি ব্যাপার, সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। এখন তো সব পথই বন্ধ হয়ে গেল। আমি কি সত্যিই ভুল ভাবছি? অকারণ বেশি বাড়াবাড়ি করে ফেলছি। কিন্তু মেঘার মধ্যে গত কয়েক মাস ধরে এসব অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি, সেগুলোর তাহলে কি মানে? কিরে, উঠে বললি যে আজকে অর্ডার করবো, বল। আজকে এখানে খেতে হবে না। কেন? এখানে বলা যাবে না, তাড়াতাড়ি বাইরে চল বলছি। কাকে দেখে তুই ওটা তখন হনহন করে বেরিয়ে এলি? আমাদের রিলেশনশিপের কথা দেখো সবাই জানে, এত চাপ নেই আর কি আছে। তুই খেয়াল করিসনি, ওখানে সবাই আমাদের নিয়ে আলোচনা করছিল, আর মাঝে মধ্যেই চুপি চুপি আমাদের দেখছিল। ধুর, আমাদের নিয়ে ওরা কেন খামোখা আলোচনা করতে যাবে? ওরা তো আমাদের চেনেই না। আর তাছাড়া আমরা তো আর কোনো সেলিব্রিটি নই। তুইও তো মাঝে মধ্যে ওদেরকে দেখে ঘাড় ঘুরিয়ে দেখছিলি, তাই বলে কি ওরা সবাই খাওয়া ছেড়ে উঠে বেরিয়ে পড়লো? আরে তুই বুঝছিস না, এরা কেউ এখানে খেতে আসেনি, সবাই আসলে আমাদের ওপর নজর রাখছিল। কেন বেকার আমাদের ওপর নজর রাখতে যাবে? ওদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তোকে সেদিন বললাম না, আমি তোদের সবাইকে রিপোর্ট করেছি আমাদের ওপর নজর রাখার জন্য। আমরা কি করি, কোথায় যাই, কি কথাবার্তা বলি, সমস্ত কিছুর ওপর ওরা নজর রাখছে। আর যে আমাদের কথা শুনছে, আর তাই নিয়ে সারাক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করছে। তুই আবার কি আগে থেকে সব বলছিস?
হ্যাঁ রে মেঘা, তুই পরীক্ষা দিতে দিতে কার সঙ্গে বকবক করছিলি? আমি তো ভয় পাচ্ছিলাম তুই আমার স্যারের কাছে বকুনি খেয়ে যাস। আর বলিস না, আজকাল যখনই কিছু মন দিয়ে করতে যাই কারা যেন আমার মাথার মধ্যে এসে বকবক শুরু করে দেয়, থামতেই চায় না। কি কথা বলে? এই আমি কি ভাবছি, আমি কি করছি, আমি কি প্ল্যান করছি, এই সব কিছু নিয়ে বকবক করতে থাকি। অনেক সময় তোর সম্পর্কে খারাপ খারাপ নোংরা নোংরা কথাও বলে, তখন আমার খুব রাগ হয়। এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? চল আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই। কেন, এই রাস্তায় কি প্রবলেম? দেখছিস না ওই লোকগুলো ওখানে জটলা করছে। ওরা আমাদের নিয়ে আলোচনা করছে। ওই দেখ, এক একজন এক এক সময় আমাদের দিকে দেখছে, তার মানে আমাদের ওপর নজর রাখছে। আরে দূর, ভালো করে তাকিয়ে দেখ, ওরা তো আমাদের চেনেই না, জাস্ট র্যান্ডাম কতগুলো লোক। দেখলি না, ওদের মধ্যে একজন আমাদের দেখে থুতু ফেললো, ওটাই তো ওদের সিক্রেট কোড। যা, তুই এমনভাবে বলছিস আমরা দুজন যেন সেলিব্রিটি হয়ে গেছি। লোকজনের কিসের এত দায় পড়েছে সারাক্ষণ আমাদের নিয়ে ভাবার? হ্যাঁ সেটাই তো, এখন তো আমরা সেলিব্রিটি। আজকাল তো প্রতিদিন নিউজ পেপারে আমাদের নিয়ে লিখছি, রেডিও টিভিতেও দেখছি, আজকাল আমাদের নিয়েই বলছি। জানিস তো, আমি না লক্ষ্য করেছি আজকাল আমি চাইলেই এফএম এর প্রোগ্রামগুলো কন্ট্রোল করতে পারি। আমার যখন যে গানটার কথা মনে হয় এফএম এ, তখন ঠিক সেই গানটাই বাজানো হয়। কিরে দীপ্ত, কি হয়েছে? এরকম ফার্স্ট খেয়ে বসে আছিস কেন? মেঘার বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? তুই এত এক্সট্রা বাকামো করতে গেলি কেন? ওদের মেয়ে, ওদেরই বুঝতে দে না ওরা কি করবে মেঘাকে নিয়ে। না রে, আমার খুব চিন্তা হচ্ছে মেয়ের জন্য। আসলে ওর বাবা মা ওর ব্যাপারটা ঠিক বুঝছেন না, আসলে বুঝতে চাইছেন না। আমি ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছে যেন ওরা ইচ্ছা করে আমাকে ভুল বুঝছে। এখন মেঘার বাবা মেঘার থেকে মোবাইলটাও নিয়ে নিয়েছে, এখন মেঘা চাইলেও আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। তুই বা এত চাপ পিচ্ছিস কেন? একটু স্পেস দিয়ে দেখ না। জানিস, মেঘার মা আমাকে আর আদ্রিতাকে জড়িয়ে কীরকম বিচ্ছিরি সব কথা বললেন, আমার শুনে খুব খারাপ লাগে। মেঘার মায়ের আর কি দোষ? মেঘা নিজেও তো তাই মনে করে। লাস্ট উইকে ক্যাম্পাসে যা সিন ক্রিয়েট করলো তোর আর আদ্রিতার মাখামাখি নিয়ে। আরে সেটাই তো প্রবলেম, ওর মধ্যে যখন ওই মানসিক সমস্যাটা বেড়ে যায় তখন ওর এরকম অনেক কিছু মনে হয় যার কোনো বাস্তব ভিত্তি নেই। অথচ আজ কিন্তু মেঘা এই ব্যাপারটা নিয়ে খুব স্পোর্টিংলি মজা করছিল। ওর মায়ের সামনে এই নিয়ে আমার আস্তে আস্তে লেগ পুল করছিল। এইসব ফান্ডা তোর কাছেই রাখ ভাই। আজকাল তুই মেঘাকে সাইডে রেখে আদ্রিতাকে আমার কাছ থেকে তুলে নেওয়ার চেষ্টা করছিস। তোর জন্য আমার আর আদ্রিতার সম্পর্কের মধ্যে আজকাল একটা স্ট্রেন চলে এসছে। তুই এমন একটা কাণ্ড করলি আদিত্য, নিজেও কেস খেলি আর আমার টেনশনটাও বাড়িয়ে দিবি। এখন তো তুই সিম্প্যাথির কার্ড খেলবি, অমনি আদ্রিতাও রোজ নিয়ম করে ক্লাস বাঙ্ক করে তোকে ক্যান্টিনে ইমোশনাল সাপোর্ট দিতে বসে যাবে। দেখে আমার গা চিরবির করবে, কিন্তু কিচ্ছু বলতে পারবো না। উল্টে দফায় দফায় তোদের জন্য কফি, কোল্ড ড্রিঙ্কস, ডিমের চপ বয়ে এনে দিতে হবে। তুই মেঘাদের বাড়িতে কবে গিয়েছিলি? এই তো আজ কলেজে আসার পথে গিয়েছিলাম। তোকে ঘুরতে দিল? দেবে না মানে? মেঘার মাইকে ফোন করে আমার কাছে ক্লাস নোটস চাইবে, আমি সব নোটসগুলো ফটোকপি করে নিয়ে গেছিলাম। মেঘার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, তবে বেশি কথা বলার সুযোগ পাইনি। ওর মা সারাক্ষণ কাটিয়েছিল, মেঘা তোর খোঁজ নিচ্ছিল, তুই রেগুলার কলেজ আসছিস কিনা এসব জিজ্ঞেস করবো। কেমন দেখলি মেঘাকে? খুব একটা ভালো মনে হলো, চোখের তলায় কালি পড়ে গেছে, বোধহয় ঠিক মতো ঘুমাচ্ছে না রাতে। ওর মা কথায় কথায় বলছিলেন ও নাকি এক টানা অনেকদিন স্নান করেনি, রোজ ব্রাশ করতেও চায় না, এমনকি বাথরুম পেলেও সহজে ওয়াশরুমে যেতে চায় না। আমি যখন ওর মায়ের সঙ্গে কথা বলছিলাম তখন লক্ষ্য করলাম ও দেওয়ালের দিকে তাকিয়ে আপন মনে কী সব যেন বিড়বিড় করে বলে চলেছে। আমি জিজ্ঞেস করতেই চুপ করে গেল, কিছুই বলল না। সারাক্ষণ নিজের ঘরেই থাকে, ঘর থেকে বেরোতেই চায় না। সাইকিয়াট্রিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছে কিনা কিছু জানতে পারলি? তুই তো সব বলতে গিয়ে কেস খেয়েছিস, তাই আমি আর নিজে থেকে ওই প্রসঙ্গ তুলি। আমার মনে হয় না আমার মেঘার কোনো ট্রিটমেন্ট করাচ্ছে। মাঝখানে মেঘার মা একবার ভেতরে গেছিল আমার জন্য জলখাবার আনতে। মেঘা তখন বললো ওর বিয়ের জন্য সম্মত দেখা চলছে, পরীক্ষার পরেই
খুব হেল্পলেস লাগে জানিস। আমরা মেঘার জন্য কিছুই করতে পারছি না। ডক্টর রাজেশ স্পষ্টই বলেছেন, ট্রিটমেন্ট না করিয়ে ফেলে রাখলে মেঘার এই কন্ডিশনটা ক্রমশ খারাপ হতে থাকবে। পড়াশোনা ঠিক মতো কন্টিনিউ করতে পারবে না। ওর বাবা মাকে যে কী করে বোঝানো যায় সেটাই ভেবে পাচ্ছি না। আমাদের কথা ওর বাবা মা কিছুতেই কানে তুলবে না। আমাদের এমন কাউকে দিয়ে বলাতে হবে যার কথা ওর বাবা মা ফেলতে পারবেন না। তুই ঠিক বলেছিস, একবার এসকেএম স্যারকে দিয়ে বলাবি। উনি তো মেঘাকে খুব স্নেহ করেন। আমার মনে হয় না তাতে কোনো সুবিধা হবে বলে। ওরা এসকেএম স্যারকে তোর মতো গালাগাল দিয়ে ভাবিয়ে দেবে। এমনিতেই তো এখন মেঘার কলেজে আসা বন্ধ। এরপর হয়তো বলবে ওরা পড়াশোনা করার দরকার নেই, তান্ত্রিকের কথা মতো পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিয়ে দেবে। তাহলে আমার মাথায় একটা আইডিয়া আছে। মেঘা একবার আমাকে ওরা পিসির বাড়িতে নিয়ে গেছিল, ওর শর্মি পিসির বাড়ি। ডক্টর শর্মিষ্ঠা সর্বস্থান খুব নাম করা একজন সোসিওলজিস্ট। রেডিও আর টিভির বিভিন্ন চ্যানেলে মাঝে মধ্যেই উনি আসেন, বিভিন্ন বিষয় নিয়ে বেশ ওনার বক্তব্য রাখেন। ওনার একটা এনজিও আছে, বিয়ে করেনি, একাই থাকে, ছাত্রছাত্রী গবেষণা এনজিও এসব নিয়ে। ওনার একটা মিডিয়া কানেকশনও আছে। তাই আমার মনে হয় মেঘার বাবা মা খুব একটা সহজে ওনাকে উড়িয়ে দিতে পারবে না। উনি আমাদের কথা শুনবেন কেন? সেটা একটা চ্যালেঞ্জ। আমাদের ওনাকে কনভিন্স করতে পারতেই হবে, সেটা যেমন করেই হোক। উনি থাকেন কোথায়? অনেকদিন আগে গেছিলাম তো, আমি অ্যাড্রেসটা এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে ওদের হাউসিং কমপ্লেক্সের বেশ একটা ইন্টারেস্টিং নাম আছে। জায়গাটা ওই কাকুলিয়া দিকে, সাউথ সিটি কলেজের কাছে। আরে কাকুলিয়া বললি তো, ওখানেই তো আমার ছোট মামার বাড়ি। চল একদিন ঘুরে আসি। ছোট মামা ওখানে অনেক গেছে, ও ঠিক খোঁজ খবর নিয়ে বের করে ফেলবে। চল তাহলে হিন্দের নেটওয়ার্কের উপর ভরসা করে একটা চান্স নিয়ে দেখা যাক। তোমরা মেঘার বন্ধু? হ্যাঁ, আমরা ওর কলেজের বন্ধু। আমি অনেকদিন আগে একবার মেঘার সঙ্গে আপনার এখানে তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তোমাদের কি সাহায্য করতে পারি? আপনাকে একটু ধৈর্য ধরে আমাদের কথাটা শুনতে হবে, সবটা শুনতে হবে। তারপরে আপনি যেটা ভালো বুঝবেন তাই করবেন। হ্যাঁ, আমিও জানতে চাই গোটা বিষয়টা। বিষয়টা আসলে মেঘাকে নিয়ে। বেশ কয়েক মাস ধরে মেঘার কথাবার্তা আর আচরণ আমাদের একটু অন্যরকম লাগছে। আমরা বুঝতে পারছিলাম সামথিং ইজ রং, কিন্তু এক্স্যাক্টলি কি চলছিল ওর মনের মধ্যে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না। তখন মেঘার বয়ফ্রেন্ড দীপ্ত, মানে আমাদের দীপ্ত, মেঘাকে নিয়ে যায় ডক্টর রাজেশ করের চেম্বার। ডক্টর রাজেশ কর মানে সেই সাইকোলজিক্যাল কাউন্সিলর যিনি আজকাল সজীব মনস্তত্ত্ব এবং পজিটিভ সাইকোলজি নিয়ে বিভিন্ন লেখালেখি করেন? ওর কয়েকটা ইউটিউব ভিডিও দেখেছি আমি, বেশ ভালো বলে। কয়েক বছর আগে একটা সেমিনারে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমরা দুজনেই ওখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম। আধুনিক নিউরোসায়েন্সের কিছু বিষয়কে উনি বেশ সহজ আর মনোগ্রাহী করে বলেছিলেন, আমার বেশ ভালো লেগেছিল। তা মেঘার ব্যাপারে উনি কি বললেন? উনি আমাকে আর মেঘাকে গোটা বিষয়টা সুন্দরভাবে সহজ করে বুঝিয়ে দিলেন। আমাদের ব্রেনের বিশেষ কিছু অংশে নিউরাল সার্কিটে সিগন্যাল ফ্লো বদলে গেলে এবং ব্রেনে কিছু কিছু নিউরোকেমিক্যালের মাত্রা বেশি বেড়ে গেলে তার প্রভাব পড়ে আমাদের অভিজ্ঞতা, অনুভূতি, চিন্তাভাবনা এবং আচরণের ওপর। বেশ কিছু অথেন্টিক ওয়েবসাইট আর জার্নাল পেপারের লিঙ্ক উনি ফরওয়ার্ড করে দিলেন মেঘার হোয়াটসঅ্যাপে। মেঘার আমি সেগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে খুঁটিয়ে পড়লাম, জানতে পারলাম কন্ডিশনটার পোশাকি নাম স্কিজোফ্রেনিয়া, অনেকে বলেন সাইকোসিস। অনেকগুলো সিমটমই মেঘার সঙ্গে মিলে যাচ্ছে বলে আমাদের মনে হলো।
তারপর আমরা আরেকদিন ওর কাছে গেলাম। কতগুলো টেকনিক্যাল বিষয় জার্নাল পেপার পড়ে ঠিক বুঝতে পারছিলাম না। উনি আমাদের সেগুলো সহজ করে বুঝিয়ে দিলেন। স্কিজোফ্রেনিয়াতে ব্রেনের মধ্যে কিছু কিছু নিউরোকেমিক্যাল যেমন সেরোটোনিন আর ডোপামিনের মাত্রা খুব বেড়ে যায়। এর ফলে ব্রেনের কিছু কিছু নিউরাল সার্কিটে অনেক বেশি বেশি সিগন্যাল ফ্লো করে। তখন নিজের মনের ভাবনাগুলোকে অন্য কারোর বলা কথা বলে ভুল হয়। এটাকে বলে অডিটরি হ্যালুসিনেশন। সেই জন্যই মেঘা দেওয়ালের দিকে তাকিয়ে অথবা আপন মনে একা একা বকবক করে, কারণ ওর মনে হয় ওর কথাগুলো অন্য কারোর কথা হিসেবে ও শুনতে পাচ্ছে। হ্যাঁ, সেই কাল্পনিক বক্তার সঙ্গে মেঘা আপন মনে বিড়বিড় করে কথা বলে। সমাধানের উপায় কিছু বললেন না? হ্যাঁ, উনি বললেন শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে মেঘার এই কন্ডিশনটা ভালো করা সম্ভব নয়। একটু ওষুধের সাহায্য নিতে হবে, পাশাপাশি কাউন্সিলিংও চলতে পারে, অথবা ওষুধের সাহায্যে সিমটমগুলো অনেকটা কমে গেলে তারপর কাউন্সিলিং শুরু করা যেতে পারে, তাতে বেশি উপকার হবে। কিন্তু ডক্টর রাজেশ তো ক্লিনিক্যাল সাইকোলজির চেয়ে পজিটিভ সাইকোলজিকেই বেশি প্রমোট করেন। তাহলে আবার মেঘার ক্ষেত্রে ওষুধ খাওয়ার কথা বলছেন কেন? ওষুধের মলিকিউলগুলো ব্রেনে সেরোটোনিন, ডোপামিন ইত্যাদি নিউরোকেমিক্যালের কার্যকারিতাকে অনেকটা কমিয়ে রাখতে সাহায্য করে। তার ফলে সংশ্লিষ্ট নিউরাল সার্কিটগুলোতে সিগন্যাল ফ্লো স্বাভাবিক হতে শুরু করে, তারপরে সিমটমগুলো কমতে শুরু করে। মানে অভিজ্ঞতা, অনুভূতি, চিন্তাভাবনা এবং আচরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো সব স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। বাস্তব জগতের সঙ্গে সে আবার ঠিকঠাক কানেক্ট করতে পারে, মন দিয়ে নিজের পড়াশোনা এবং পেশাগত কাজকর্ম করতে পারে। কাউন্সিলিং সেশনের কথাবার্তার সঙ্গেও তখনই ঠিক মতো কানেক্ট করতে পারে। উনি কোনো ওষুধ প্রেসক্রাইব করে দিলেন? না, উনি তো ওষুধ প্রেসক্রাইব করেন না। উনি শুধুমাত্র কাউন্সিলিংই করেন, মানে কথাবার্তার মাধ্যমে মানসিক সমস্যার সমাধান আর মানসিক কষ্ট কমানোর চেষ্টা করেন। সেই জন্য উনি সাইকিয়াট্রিস্ট ডক্টর বসুর কন্ট্যাক্ট নাম্বার দিলেন মেঘাকে। এই পয়েন্টে এসে আমাদের মনে হলো মেঘার বাবা মাকে বিষয়টা জানানো দরকার। কিন্তু মেঘার বাবা মা তো উল্টে দীপ্তকেই ভুল বুঝলেন, রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিলেন, মেঘার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেই বারণ করে দিলেন। মেঘার কাছ থেকে ওর মোবাইল ফোন নিয়ে নিয়েছে, মেঘার কলেজে আসাও বন্ধ করে দিয়েছে। মেঘার মা শুধুমাত্র আমার কাছ থেকে ক্লাস নোটসগুলোই কালেক্ট করে নেয়। এর মধ্যে মেঘার বাবা মা এক তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসেন। তিনি অনেক ঝাড়ফুঁক পূজা আচ্ছা করে টোরে বলেন চটপট মেঘার বিয়ে দিয়ে দিতে। মেঘার বাবা মা মেঘার চিকিৎসা না করিয়ে ওর বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে মেঘার কন্ডিশনটাও দিনকে দিন আরো খারাপ হচ্ছে। আজকাল মেঘা মাঝে মধ্যেই দেওয়ালের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে কথা বলে। নিজের ঘরের বাইরে বেরোতেই চায় না কখনো। খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, অনেক সময় খাবারের গন্ধ শুকে ফেলে দিচ্ছে। আচ্ছা দীপ্তরূপ, তুমি তো এই কদিনে স্কিজোফ্রেনিয়া সম্পর্কে অনেক পড়াশোনা করে নিয়েছো। হ্যাঁ, আমি আর মেঘা দুজনেই। তুমি তো মেঘাকে ভালোবাসো। হ্যাঁ, মেঘার এখনকার কন্ডিশন নিয়ে তুমি এবং তোমার বন্ধুরা বেশ কনসার্ন দেখছি। কিন্তু এরপর যখন মেঘাকে একটানা ওষুধ খেয়ে যেতে হবে আর মাঝে মধ্যেই ওর সিমটমের রিল্যাপস হবে, তখন কি আর তোমার মেঘার সঙ্গে সম্পর্কে থাকতে ইচ্ছে করবে? আমি এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। ডক্টর রাজেশও আমাকে এই প্রশ্নটাই করেছিলেন, যেহেতু আমি মেঘাকে সঙ্গে করে ওর চেম্বারে নিয়ে গেছিলাম। দেখুন ম্যাডাম, আমার চোখে তো চশমা আছে, মানে আমাকে টেকনোলজির সাহায্য নিয়ে নিজের চোখের অতিরিক্ত মাইনাস পাওয়ারকে অ্যাডজাস্ট করে কমিয়ে নিয়ে চলতে হয়। এই চশমার সাহায্যে আমি নর্মালভাবে পড়াশোনা, চলাফেরা সব কিছু করতে পারি। এই কারণে আমার ওপর অধৈর্য হয়ে মেঘা তো আমাকে ছেড়ে দূরে সরে যায়নি কখনো। তাহলে মেঘাকে যদি নিজের ব্রেনের নিউরোকেমিক্যালের মাত্রাকে অ্যাডজাস্ট করে কমিয়ে নিয়ে চলতে হয়, তখন আমি বা কেন মেঘাকে ছেড়ে দূরে সরে যাওয়ার কথা ভাববো? কিন্তু মেঘা যদি নিয়মিত ওষুধ খেতে না চায়? মেঘা তো ওষুধ খেতে রাজিই আছে। ও তো নিজেই জার্নাল আর্টিকেলগুলো পড়ে আর ডক্টর রাজেশের সঙ্গে আলোচনা করে ওটা বিষয়টা ভালোভাবে বুঝে নিয়েছে। তাছাড়া আমি খেয়াল রাখবো যাতে নিয়মিত
ওষুধ খায়, কাউন্সিলিংয়ে যায়, আর সময় মতো ডাক্তারবাবুর কাছে চেক আপেও যায়। আমার চশমা আর মেঘার ওষুধ, এই দুয়ের সাহায্য নিয়ে আমাদের এই কন্ডিশনগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারলে আমরা দুজন মিলে খুব ভালো থাকতে পারবো। বাহ, চমৎকার ভাবনা। আচ্ছা, তোমরা আমাকে ডক্টর রাজেশের ফোন নাম্বারটা দিতে পারো? মেঘার বাবা মার সঙ্গে কথা বলার আগে আমি একবার ওনার সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝে নিতে চাই। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলুন, আমি এখনই ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনি মেঘার বাবা মাকে একটু বোঝালে ওনারা নিশ্চয়ই বুঝবেন। আমরা তো চেষ্টা করে কিছুই করতে পারলাম না। আপনি একটু ইনিশিয়েটিভ নিলে কিছু একটা ব্যবস্থা হবেই। এভাবে তো চলতে পারে না, বলুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমরা যে অ্যাটলিস্ট আপনাকে ব্যাপারটা বোঝাতে পারলাম, তাতেই অনেকটা হালকা লাগছে। আরে দাঁড়াও, এখনই এতটা উচ্ছ্বসিত হওয়ার সময় আসেনি। কোনো গ্যারেন্টি নেই যে আমার কথায় মেঘার বাবা মা ওদের ধারণা আর বিশ্বাস বদলাতে রাজি হবেন। তবে আমি আমার দিক থেকে যতটা পারি চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমাদের টিমে একজন পাওয়ারফুল মেম্বার অ্যাড হলো। আরে দেখেছো কি কাণ্ড, তোমরা আজকে প্রথম এলে, তোমাদের তো একটু। আরে ও নিয়ে ভেবো না আন্টি, যেদিন তোমার ইনিশিয়েটিভটা সাকসেসফুল হবে সেদিন আমরা সবাই মিলে এসে জমিয়ে খেয়ে যাবো। আজ তাহলে আমরা আসি।
থ্যাংক ইউ কনগ্রাচুলেশন মেঘনা মিষ্টি খাচ্ছি যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট হয়